আজ আমরা নিয়ে এসেছি মৃন্ময় চ্যাটার্জির লেখা ভূতান্বেষী। মৃন্ময় চ্যাটার্জির জন্ম 1991 সালে বীরভূম জেলার তারাপীঠে। ভূগোলে মাস্টার্স, বিএড। পড়াশোনার পাশাপাশি গান শোনা, বই পড়া, গল্প লেখা ও অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করা তার শখ। লেখালেখি শুরু ক্লাস 6 থেকে একটা কবিতা দিয়ে। গল্পটি আমরা নিয়েছি রিওজ মিউজিকের ফেসবুক গ্রুপ থেকে। গল্পের প্রধান চরিত্রে অগ্নি ও সাগ্নিক, গল্প পাঠে অনুষ্টুপ, গল্পের সূত্রধার গোপাল। শুরু হচ্ছে আজকের গল্প ভূতান্বেষী। তখন দুপুরবেলা নিজের ঘরে বসে আনমনে কী যেন এক গভীর চিন্তা করছিল পল্টু। হঠাৎ দুম করে বাইরে বেরিয়ে এসে মা, ও মা, মা বলে ডাক দিল। যেন এক বিশাল অনুসন্ধিৎসা তার মনে জাগরিত হয়েছে। সে অতি উৎসুক কণ্ঠে মাকে জিজ্ঞাসা করল, মা, তুমি ভূত দেখেছো? শালিনী দেবী অর্থাৎ পল্টুর মা দুপুরের অসহ্য গরমের মধ্যে রান্নাঘরে রান্না করছিলেন। একে গরম, তার উপর জ্বলন্ত গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে থেকে এমনিতেই হাঁসফাঁস অবস্থা তার। এর ওপর ছেলের উদ্ঘট প্রশ্নবাণে বিরক্ত হয়ে বললেন, পৃথিবীর সবচেয়ে বড় ভূত তো এই বাড়িতেই আছে, রোজ দেখছি তো তাকে। মায়ের এরকম উত্তর শুনে পল্টুর বুঝতে আর বাকি থাকলো না যে মা কতটা রেগে গেছে। তাই নিঃশব্দে গুটি গুটি পায়ে সে পুনরায় স্বস্থানে গমন করে। পল্টু ছোট্ট পুচকে, এখন ক্লাস 3-তে পড়ে। পল্টুর মা শালিনী দেবী গৃহবধূ। পল্টুর বাবা সৈকত চ্যাটার্জি এক বড় সরকারি আমলা। বদলির চাকরি হওয়ায় সৈকতবাবুকে বহু জায়গাতেই যেতে হয়। পল্টুর 3 বছর বয়সে তিনি বদলি হয়ে আসেন মালদা জেলায়। সৈকতবাবুর কাজের চাপ বেশি হওয়ায় পল্টু বাবাকে সেভাবে না পেলেও মা তার কাছে সব কিছু। তার যত প্রশ্ন, যত জিজ্ঞাসা, সব মায়ের কাছে। বকা যতই খাক না কেন, প্রশ্ন শেষ হয় না ওর। শালিনী দেবীও পল্টু অন্তপ্রাণ, কিন্তু ওই যে ওর প্রশ্নবাণে নিরন্তর বিধ্বস্ত হতে হয় তাকে। তবুও দিন শেষে পল্টুই তার সব, তার নয়নের মণি। এখানে তো একটা কথা বলাই হলো না, পল্টুর একটা সুন্দর মিষ্টি নাম আছে, অগ্নিশ্বর চ্যাটার্জি। ছোট্ট পল্টুর একটাই স্বপ্ন, ভূত দেখবে সে। কিভাবে দেখা যাবে, কেমন দেখতে হয় ওরা, এসব নিয়ে খুব উৎসুকতা ওর। কোনো এক সময় দিদুনের কাছে সে ভূতের গল্প শোনে। তখন দিদুনকে জিজ্ঞাসা করে, আচ্ছা দিদুন, ভূত কেমন হয় দেখতে? ওরা দেখা দেয় সবাইকে? ছোট্ট পল্টুর প্রশ্নের উত্তরে হাসি মুখে দিদুন বলে, না শোনা, ভূতেরা সব সময় সবাইকে দেখা দেয় না, ভাগ্যে থাকলে তবেই দেখা যায় তেনাদের। পল্টু তার শিশু সুলভ সরল মনে পুনরায় জিজ্ঞাসা করে, আমাকে দেখা দেবে? আমি দেখতে পাবো ওদের? আমার ভাগ্যে আছে ওদের দেখা পাওয়া? দিদুন একগাল হাসি নিয়ে বলে, তেনাদের ইচ্ছে হলে নিশ্চয়ই দেখা পাবে। এরপর থেকেই ভূত নিয়ে, তাদের দেখা পাওয়া নিয়ে খুব চিন্তা পল্টুর। ছোট্ট পল্টু পড়াশোনার সাথে সাথে ভূতের চিন্তা নিয়ে বড় হতে থাকে একটু একটু করে। ঠাকুমার ঝুলি, চাঁদের বুড়ি, আরও বিভিন্ন কার্টুন গল্প সমগ্র টিভি দেখে জানতে থাকে সে। একদিন সে টিভিতে এক শাঁকচুন্নি আর তান্ত্রিকের গল্প দেখছিল। হঠাৎ তান্ত্রিকের একটা মন্ত্র তার খুব ভালো লাগে।
সেভাবে এটা লিখে রাখলে ভালোই হবে। ভূত বা পেতনি এলে বেশি ভয় যদি পাই তখন এই মন্ত্র বলে ওদের তাড়িয়ে দেব। শিশু মনে কখন যে কি ইচ্ছা জাগরিত হয় সেটা কেই বা বুঝতে পারে। সে পেন খাতা নিয়ে মন্ত্র লিখতে লাগলো। তান্ত্রিক বলে আর পল্টু লেখে। মন্ত্রটা হলো এইরকম: লাং ডুম ডাং কিরিমিরি কারাত, ভূত পেতনি শাকচুন্নির ঘাড় মোটকে দেব মরাত, ফুরুং ফারাং ফস, ভূত পেতনি দত্তি দানব সবাই আমার বশ, হলুদ পোড়া সর্ষে মারবো ঝাঁটা জোরসে। পল্টু এবার আরও সাহসী হয়ে গেছে। সে ভূত তাড়ানোর মন্ত্রও শিখে নিয়েছে আজ। মাকে সে বলে, মা, আমি ভূত তাড়ানোর মন্ত্র শিখে নিয়েছি, তোমার ভয় নেই। ছেলের কথা শুনে হাসতে থাকে শালিনী দেবী। দেখতে দেখতে অনেকগুলো বছর অতিক্রান্ত। আদরের ছোট্ট সেই পল্টু আজ অগ্নিশ্বর চ্যাটার্জি হয়ে উঠেছে, এক সুপুরুষ সুদর্শন যুবক। সে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সাইকোলজি নিয়ে স্নাতক। অনেক বন্ধুবান্ধব তার। পল্টুর অসাধারণ ব্যক্তিত্বের জন্যে সে সবার খুব প্রিয়। কলকাতায় থেকে পড়াশোনা করার সুবাদে সে এখন অনেক আধুনিক, কিন্তু এত সব কিছুর পরেও তার ছোট্টবেলার সেই সরল মনের ভৌতিক অনুসন্ধানে কোনো ভাটা পড়েনি আজও। তার প্রিয় বন্ধু শাগনিক, সে জলপাইগুড়ির এক ছোট্ট গ্রামের থেকে কলকাতায় পড়তে আসে। সেখানেই আলাপ দুজনের। শাগনিক কিন্তু পল্টুর 180 ডিগ্রি বিপরীত মেরুতে অবস্থান করে। তবুও দুজনে দুজনের প্রাণ। পল্টু যতটা ভূতান্বেষী, শাগনিক ততটাই ভূতের অস্তিত্বকে পদে পদে নস্যাৎ করে। পল্টুর খারাপ লাগে, তবুও কিছু বলে না সে শাগনিককে। ভূতের ব্যাপারটা এড়িয়ে চলে শাগনিকের থেকে। একবার বর্ষার সময় হঠাৎ করে শাগনিক পল্টুকে তার বাড়ি অর্থাৎ জলপাইগুড়ি যেতে অনুরোধ করে। পরীক্ষাও শেষ, তার উপর এইরকম বর্ষায় জলপাইগুড়ির গাছপালায় ভরা প্রাকৃতিক দৃশ্য, চা বাগান এবং সর্বোপরি গরুমরা অভয়ারণ্য দেখার নির্ভেজাল আনন্দের লোভ পল্টু ছাড়তে পারে না। তাই এক কথায় রাজিও হয়ে যায়। হাওড়া থেকে পদাতিক এক্সপ্রেসে চেপে বসে ওরা দুজনে। রাত্রের খাবার খেয়ে নিয়েছিল ওরা, কিন্তু রাস্তায় খাবে বলে কিছু স্ন্যাক্স আর জলের বোতল নিয়ে নেয়। ট্রেন হাওড়া ছেড়ে বেরিয়ে গেলে পল্টু বলে, তুই এত সুন্দর প্রপোজাল দিয়ে যে কি আনন্দ দিলি না আমাকে, বলে বোঝাতে পারবো না তোকে। শাগনিক বলে, চল তো আগে, তো সব ইচ্ছা পূরণ করব। পল্টু শাগনিককে বলে, সব ইচ্ছা মানে? শাগনিক বলে, গেলেই জানতে পারবি। পল্টু আর কথা না বাড়িয়ে জানালার পাশে নিচের বাড়তে বসে থাকে, আর শাগনিক ওপরের বাড়তে উঠে শুয়ে পড়ে। জানালার ধারে বসে ফুরফুরে হাওয়া খেতে খেতে কখন পল্টুও ঘুমিয়ে পড়ে। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন এলে ওরা নেমে পড়ে। ওখান থেকে একটা টাটা সুমো ভাড়া করে ওরা দুজন শাগনিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শাগনিকের বাড়ি পৌঁছতে প্রায় সকাল 10:30 বেজে যায়। বাড়িতে পৌঁছেই ওরা দুজনে ভালোভাবে স্নান করে নেয়। সারা রাত্রি ট্রেন ভ্রমণের ধকল অনেকটা লাঘব হয় ঠান্ডা জলে স্নান করে। এরপর দুপুরের খাবার খেয়ে দুজনে টানা একটা ঘুম দেয়। যখন ঘুম থেকে ওঠে তখন বৈকাল 5টা। সেদিনটা শাগনিকদের গ্রাম। পায়ে হেঁটে শাগনিকের সাথেই ঘুরে দেখে পল্টু। খুব সুন্দর সবুজে মোড়া নির্মল প্রকৃতির কোলে একখানা ছোট্ট গ্রাম। কত গাছপালা, কত মাটির বাড়ি, মাঝে মধ্যে কিছু পাকা বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে আছে। মনটা এক অজানা আনন্দে পুলকিত হয়ে ওঠে পল্টুর। এসব তো আর কলকাতায় নেই, শুধু কংক্রিটের জঙ্গল। পরের দিন গরুমারা অভয়ারণ্য দেখাতে পল্টুকে নিয়ে যায় শাগনিক। পল্টু সেখানে চিতাবাঘ, বাইসন, ময়ূর অনেক কিছুই দেখে। অনেকটা সময় তারা ওই অভয়ারণ্যে কাটায়। তারপর শাগনিক পল্টুকে নিয়ে একটা চা বাগানে যায়।
পল্টু দেখে চা বাগানের ঢালু জমি যেন উঁচু থেকে নিচু হয়ে নেমে গেছে। চা গাছগুলো ওই ঢালু জমিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আরে বাহ, কি অপরূপ সৌন্দর্য! বলে ওঠে পল্টু। শাগনিক বলে, এতদিন তো ছবিতে টিভিতে চা বাগান দেখেছিস, এবার সচক্ষে দেখ। পল্টু অপলক দৃষ্টিতে প্রকৃতির সবুজ সৌন্দর্য যেন প্রাণ ভরে উপভোগ করতে থাকে। তার মনে হয় এখানেই থেকে যাবে সে, আর ফিরবে না। এমন সময় শাগনিক বলে ওঠে, অনেকক্ষণ হলো রে, এবার চল, বাড়ি ফিরতে হবে। পল্টুর স্থির চিত্তে শাগনিকের কথা যেন অতর্কিতে আঘাত করে। পল্টু বলে ওঠে, ও হ্যাঁ, চল চল। দুজনে ফিরে আসে সেদিনের মতো। রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ির দাওয়ায় বসে গল্প করছিল দুজনে। এমন সময় শাগনিক বলে ওঠে, ভূত দেখতে চাস? হঠাৎ শাগনিকের মুখে এরকম কথা শুনে প্রথমটায় ভ্যাবাচাকা খেলেও উৎসুক কণ্ঠে পল্টু বলে, হ্যাঁ, কে দেখাবে, তুই? শাগনিক হালকা হাসি ঠোঁটের কোণে এনে বলে। পল্টুর সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে ছেলেবেলার স্বপ্ন পূরণের আশায়। তবুও শাগনিকের মতো ভূত অবিশ্বাসী ছেলের হঠাৎ তাকে ভূত দেখানোর কথায় কেমন একটা খটকাও লাগে পল্টুর মনে। তবুও এতদিনের স্বপ্ন পূরণ যদি শাগনিকই করে তাতে ক্ষতি কি? হোক না ও অবিশ্বাসী, আমার ভূত দেখা নিয়ে তো কথা। ভাবতে থাকে পল্টু। কবে দেখাবি, আর কিভাবে বা দেখাবি? প্রশ্ন করে পল্টু। শাগনিক উত্তর দেয়, কালই অমাবস্যা, কালই দেখাবো। কিভাবে সেটা জানতে পারবি। পল্টু আর কোনো প্রশ্ন করে না। পরের দিন সকালে শাগনিক বাইরে চলে যায়। পল্টুকে বলে যায়, তোর ইচ্ছে পূরণের ব্যবস্থা করতে চললাম, তুই ততক্ষণ আমার ভাইয়ের সাথে গল্প কর। শাগনিকের ভাই নাম দেবদত্ত, ভালোবেসে দেবু বলে ডাকে সবাই। ও এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। পড়াশোনার পাশাপাশি শরীর চর্চা ওর শখ। সুঠাম শক্তিশালী শরীরের অধিকারী সে, খুব ভালো ফুটবল খেলে। যাই হোক, শাগনিক ফেরার আগে ওর ভাইয়ের সাথে খুব ভালো সময় কাটায় পল্টু। পল্টুর কেমন একটা মায়া পড়ে যায় শাগনিকের ভাইয়ের প্রতি। খুব ভালো ছেলেটা। দুপুর ঠিক 12টায় ফিরে আসে শাগনিক। এসেই বলে, ব্যবস্থা হয়ে গেছে। পল্টু রোমাঞ্চিত হয় ভূত দেখার উৎসুকতায়। সন্ধ্যার সময় পল্টুকে নিয়ে শাগনিক বেরিয়ে যায় বাড়ি থেকে। গ্রাম থেকে অনেক দূরে একটা ভাঙা বাড়ির নিকট পৌঁছয় তারা। তখন রাত্রি প্রায় 8টা। অমাবস্যার নিকষ অন্ধকারের মধ্যে একটা আলোর ক্ষীণ জ্যোতি চোখে আসে পল্টুর। আলোটা ওই বাড়ির বাইরে জ্বলন্ত কোনো বস্তু থেকেই আসছিল। অন্ধকারের আলোয় দূর থেকে বাড়িটিকে দেখে মনে হলো যেন এক বিভীষিকা আর অনিবার্য পরিণতির অপেক্ষায় অপেক্ষমান। ভূতান্বেষী পল্টুর বুকটা আজ কেমন যেন ছেদ করে ওঠে প্রথমবার। সে শাগনিককে বলে, সত্যি কি ভূত আছে ওখানে, নাকি মজা করছিস? শাগনিক বলে, তুই ভয় পাচ্ছিস নাকি? তুই তো ভূত দেখতে চাইতিস, ভয় পেয়ে গেলি? পল্টু শাগনিকের এরকম শ্লেষপূর্ণ কথায় কিছুটা লজ্জিত বোধ করে। পল্টু বলে, আরে ধুর, ভয় পাবো কেন? তুই তো সব কিছু নিয়েই মজা করিস, তাই বিশ্বাস হচ্ছে না। চল, মজা সত্যি হবে আজ। পল্টু আর কিছু না বলে শাগনিকের পিছু পিছু চলতে থাকে। চলতে চলতে পল্টু লক্ষ্য করে আকাশ যেন এক ঘন মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। ভাঙা বাড়িতে পৌঁছে তারা দেখে কয়েকজন মাঝবয়সী লোক বসে আছে, আর তাদের সামনে খড় কাঠ পাতা একত্রিত করে আগুন জ্বালানো।
সেই আলোই পল্টু দেখছিল দূর থেকে। শাগনিক ওদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বলে, হরেন, আমরা এসেছি, তুই ব্যবস্থা করে রেখেছিস তো? মাথা নাড়িয়ে সম্মতি দেয় লোকটা। তারপর আমাদেরকে নিয়ে ওই বাড়ির একটা ঘরে যায়। ঘরের দরজা খুলতেই ক্যাঁচকুচ শব্দে ভরে ওঠে চারদিক, যেন কোনো রকমের দরজাখানা তার অস্তিত্বের জানান দিচ্ছে নিজের জীর্ণ বিদীর্ণ আওয়াজের মাধ্যমে। পল্টুর মনে হলো কে যেন তাকে ফিস ফিস করে বলছে, এক চরম পরিণতি আসন্ন, চলে যা, চলে যা। পল্টু একটু থমকে যায়। শাগনিক বলে, দাঁড়ালি কেন? ভেতরে আয়। পল্টু যেন যেতে চাইছিল না, কিন্তু পাছে শাগনিক আবার তাকে নিয়ে বিদ্রূপ করে সেই ভয়ে চুপচাপ ঘরের মধ্যে প্রবেশ করে সে। ঘরের মধ্যে একটা গুমোট অন্ধকার। ঘরে ঢুকতেই কেমন একটা সোঁদা গন্ধ নাকে আসে পল্টুর। গাটা কেমন যেন করে ওঠে তার। হঠাৎ একটা দেশলাই কাঠি জ্বালার আওয়াজ হয়। পল্টু ফিরে তাকিয়ে দেখে যে লোকটা দেশলাইয়ের জ্বলন্ত কাঠিটা নিয়ে ঘরের মাঝখানে বসানো একটা মোমবাতির সলতেতে আগুনটা ছোঁয়ালো। আর তার ঠিক পরক্ষণেই ঘরের গুমোট আঁধার কেটে চারিদিক আলোকিত হয়ে উঠল। সেই আলোয় পল্টু দেখে ঘরের মধ্যিখানে একটা ছোট্ট টেবিলের মতো জিনিস রাখা আছে, তার ওপর বড় একটা মোমবাতি বসানো, আর তার চারিপাশে একটু দূরে দূরে চারদিকে 4টি আসন পাতা। শাগনিক পল্টুকে সামনের আসনে বসতে বলে এবং নিজে তার পাশের পাতা আসনে বসে। টেবিলের কাছে ফাঁকা জায়গাটাতেও একটা আসন পাতা আছে। এসব আয়োজন দেখে পল্টু বলে, শাগনিক, তুই কি প্ল্যানচেট করতে চাইছিস? উত্তর দেয় শাগনিক। হ্যাঁ। পল্টু বলে, কিন্তু কাকে ডাকবি তুই? মৃত্যু হয়েছে এমন কাউকেই তো ডাকা নিয়ম। হ্যাঁ, তেমন কাউকেই ডাকবো না হয়। ততক্ষণে বাইরে থেকে আরও দুজন ঘরের ভিতরে ঢোকে। একজন মাঝবয়সী লোক আর একজন একটু অল্প বয়সের ছেলে। ঢুকেই তারা ঘরের দরজা বন্ধ করে দেয়। ঘরের ভিতর আগেই প্রবেশ করে থাকা হরেনও ততক্ষণে একটা আসনে বসে পড়েছে। বাকি থাকা আসনটায় ওই মাঝবয়সী লোকটি বসে এবং অল্প বয়সী ছেলেটা টেবিলের সন্নিকটে থাকা আসনটায় বসে পড়ে। ওই ছেলেটাই মিডিয়ামের কাজ করবে ভাবে পল্টু। হরেন বলে, যদি তোমাদের পরিচিত কোনো ব্যক্তি মারা গিয়ে থাকেন, তার নাম বলো, যাকে তোমরা চেনো। পল্টু আস্তে করে শাগনিককে জিজ্ঞাসা করে, কার নাম বলবো রে? ষষ্ঠীচরণবাবু আমাদের প্রফেসর, যিনি আগের বছর মারা গেলেন। পল্টু সম্মতি জানায়। তখন হরেন বলে, তোমরা মনে মনে ওনার ছবিটা ভাবতে থাকো। তারপর ওরা সবাই চোখ বন্ধ করে নেয় এবং একে অপরের হাতে হাত রাখে। পল্টু আর শাগনিকও চোখ বন্ধ করে এক মনে ষষ্ঠীচরণবাবুর মুখটা কল্পনা করতে থাকে। হঠাৎ মিনিট 5 পর টেবিলের কাছে বসে থাকা ছেলেটি কেমন যেন গোঙাতে থাকে। ততক্ষণে বাইরেও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। গোঙানির শব্দে চোখ খোলে পল্টু। সে ভূত বিশ্বাসী, ভূত দেখার অমোঘ আকর্ষণও আছে তার। কিন্তু প্ল্যানচেট বিষয়টা আর তার অজানা না হলেও সে সশরীরে কখনোই প্ল্যানচেট বিষয়টার সাক্ষী থাকেনি। তাই সে ভেবে নেয় হয়তো ষষ্ঠীচরণ বাবুর আত্মা ওই ছেলেটির উপর ভর করেছে। পল্টু আস্তে করে শাগনিককে ডাকে। শাগনিকও ছেলেটার গোঙানি দেখে পল্টুকে বলে, মনে হচ্ছে প্ল্যানচেটটা সাকসেসফুল। সেই সময় হরেন মোমবাতির শিখার অপর প্রান্ত থেকে ছেলেটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কে তুই? ছেলেটি গোঙানি ভরা কণ্ঠে জবাব দেয়, আমি ষষ্ঠীচরণ। আমাকে তোরা কেন ডাকলে? তখন হরেন শাগনিককে উদ্দেশ্য করে বলে, তোমাদের কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো ওকে। তখন শাগনিক ওই আত্মাধারী ছেলেটাকে জিজ্ঞাসা করে, স্যার, আপনি কোন কলেজে পড়াতেন? কিভাবে মারা গেলেন? উত্তর আসে, আমি সেন্ট জেভিয়ার্সে পড়াতাম। হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাই আমি। শাগনিক আবার বলে,
স্যার, আপনার প্রিয় কোন ছাত্র ছিল যাকে খুব ভালোবাসতেন? উত্তর আসে, অগ্নি। পল্টু যতটা রোমাঞ্চিত ছিল তার থেকেও বেশি আবেগ বিহ্বল হয়ে পড়ে তার প্রিয় স্যারের থেকে তার নাম শুনে। পল্টু ভাবতে লাগে, মৃত্যুর পরও তাহলে কেউ ভোলে না ইহজগতের কথা। সাগ্নিক পল্টুর দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, দেখ, এবার বিশ্বাস হলো তো, এটা স্যার। পল্টু মাথাটা হালকা নাড়িয়ে সম্মতি প্রদান করেই ছেলেটাকে প্রশ্ন করে, স্যার, আমার জন্মদিনে আমাকে আপনি শেষ কি উপহার দিয়েছিলেন বলুন তো? আত্মাধারী ছেলেটি এরকম অকস্মাৎ অজানা প্রশ্নে গোঙানি ছেড়ে চোখ খুলে সাগ্নিকের দিকে তাকিয়ে থাকে। পল্টু প্রশ্ন করতেই ছেলেটির ভৌতিক চরিত্র নিমেষে অতি স্বাভাবিক হয়ে যাওয়ায় কিছু বুঝতে না পেরে সাগ্নিকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। সাগ্নিকও এই হেন পরিস্থিতির কল্পনা করেনি সম্ভবত। সাগ্নিক বুঝতে পারে তার আরও একটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল। সত্যি তো, পল্টুরও তো প্রশ্ন থাকতে পারে, এটা সে একেবারেই ভুলে গেছিল। সাগ্নিকের অভিব্যক্তি দেখে পল্টুর বুঝতে বাকি থাকে না যে পুরো ঘটনাটাই সাগ্নিকের সাজানো। পল্টুর শৈশবের ইচ্ছার এত বড় অপমান সে সহ্য করতে না পেরে উঠে যায় আসন থেকে, আর তীক্ষ্ণ গলায় সাগ্নিককে বলে, মজা করছিলি আমার আবেগ নিয়ে? বন্ধুত্বের এত বড় দাম দিলি তুই? ছি শাগনিক, ছি। অতর্কিতে পল্টুর দিক থেকে ধেয়ে আসা তীক্ষ্ণ ঘৃণা ভরা বাক্যবাণে বিচলিত হয়ে আসন থেকে উঠে পড়েই তার হাত দুটো চেপে ধরে সাগ্নিক। বন্ধুত্বের অপমান সে করতে চায়নি, শুধু পল্টু ভূত দেখতে চায় বলে একটু ভয় দেখিয়ে ভূতের পরিবেশ তৈরি করতে চেয়েছিল মাত্র। কিন্তু সেটা যে এইভাবে পরিণতি পাবে ভাবতেই পারেননি সাগ্নিক। তাহলে হয়তো এসব কিছু করতো না সে। সাগ্নিক পল্টুকে বুঝিয়ে বলতে যায় সবটা, কিন্তু পল্টু আর এসব সহ্য করতে পারছিল না। সে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। সাগ্নিক তার এই হেন কাজের পরিণতিতে তীব্র লজ্জাবোধ নিয়ে পল্টুকে গিয়ে বলে, বন্ধু, আমি একটা ভুল করে ফেলেছি, আর একটা সুযোগ দিবি সত্যি সত্যি কিছু করার। সাগ্নিক খুব ভালো বন্ধু পল্টু, তাই পল্টুও নিজের তাৎক্ষণিক উগ্র ব্যবহারে ভীষণভাবে কষ্ট পেয়েছিল। ওভাবে সাগ্নিককে কথাগুলো বলা ঠিক হয়নি তার। তাই পল্টু বলে, বেশ, এটাই শেষ সুযোগ কিন্তু। সাগ্নিক এই সুযোগটা পেয়ে যেন খুব খুশি হয়ে ওঠে। কিন্তু এই শেষ সুযোগ যে কত বড় পরিণতির প্রমাদ গুণ ছিল সেটা সম্পর্কে হয়তো ওরা দুজনেই অবগত ছিল না। ওরা দুজন আবার ঘরের ভিতর আসে। ততক্ষণে বৃষ্টি অনেকটা কমে এসেছে, আর বৃষ্টির পর একটা মৃদু ঠান্ডা হাওয়া বইতে লেগেছে। ঘরের দরজা বন্ধ করে দেয় সাগ্নিক। জানলা দুটি প্রথম থেকেই বন্ধ ছিল। সাগ্নিক হরেনকে উদ্দেশ্য করে বলে, আমার সম্মানের প্রশ্ন হরেন, এবার যা হবে সত্যি সত্যি হবে। হরেন চমকে গিয়ে বলে, সত্যি সত্যি মানে? মানে আবার কি? সত্যি আত্মাকে ডাকবো আমরা। বলে ওঠে সাগ্নিক, যেন সম্মান রক্ষার তাগিদে সে পাগল হয়ে গেছে। হরেন বা বাকি সদস্যরা কেউ কিছু বলার সাহস পায় না। তারা যে 5,000 টাকা নিয়েছে সাগ্নিকের থেকে এইসব সাজানোর জন্য। পল্টু বলে ওঠে, শাগনিক, কোনো ক্ষতি হবে না তো? না বন্ধু, কিচ্ছু হবে না। আশ্বস্ত করে বলে সাগ্নিক। ওরা কেউই কোনোদিন প্ল্যানচেট করেনি, সবটাই করছিল নিছক মজার ছলে। কিন্তু হঠাৎ সত্যি করে করতে হবে জেনে ওরাও একটু হতভম্ব হয়ে যায়। কিন্তু অগত্যা না তো করতে পারবে না, তাই রাজি হতেই হয়। সবাই আবার আগের মতো বসে মোমবাতির সামনে। ওই ছেলেটিও সস্থানে বসে পড়ে আবার। কাকে ডাকবে বাবু? হরেন প্রশ্ন করে সাগ্নিককে। দেবদত্ত। বলে ওঠে সাগ্নিক। চমকে ওঠে পল্টু। কে? দেবু? পল্টু বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে। হ্যাঁ, দেবু। গম্ভীর গলায় উত্তর আসে সাগ্নিকের থেকে। সাগ্নিকের দৃঢ় গলার উত্তর শুনে নির্বাক হয়ে যায় পল্টু। সে যে বারণ করবে সে ক্ষমতাটুকুও যেন আর নেই তার। তবুও পল্টু বলে, দেবু, তোর ভাই শাগনিক, ও তো জীবিত।
তুই শুধু নিজেকে ঠিক প্রমাণ করবি বলে এত বড় ভুল কিভাবে করতে পারিস? আমার আর এসব ভূত টুত দেখার কোনো ইচ্ছা নেই। বলে পল্টু। শাগনিক বলে ওঠে, আমার দেওয়া কথা আমি রাখবো, ব্যাস। কিভাবে রাখবো সেটা আমাকে বুঝতে দে। তুইও দেবুকে চিনিস, আমিও চিনি, নিশ্চয়ই অসুবিধা হবে না। চুপ করে যায় পল্টু। বুঝতে পারে তার রাগের মাথায় বলা কথাগুলো খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে শাগনিক। একরোখা ছেলেও, বললেও আর শুনবে না। সবাই চোখ বোঝে, কিন্তু পল্টু যেন এটা মেনে নিতে পারছিল না কিছুতেই। দেবু, সে তো জীবিত, তাহলে শাগনিক হঠাৎ তার নাম করল কেন? পল্টু শাগনিককে শেষবারের মতো আস্তে করে ডেকে বিষণ্ণ কণ্ঠে বলে, দেবু কেন রে? অন্য কাউকেও তো ডাকতে পারিস। শাগনিক বলে, অন্য কাউকে আমরা দুজনে একসাথে চেনি না, কিন্তু দেবুকে তুইও চিনিস পল্টু। শাগনিক যেন পাগল হয়ে গেছে। পল্টু অগত্যা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। ডাকতে থাকে তারা এক মনে, দেবু, 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 দেবু। অনেকক্ষণ যেন এক স্থির নিস্তব্ধতা। হঠাৎ বাইরের হাওয়া যেন তার মিষ্টি মৃদু মন্দতা পরিত্যাগ করে বিকট শোঁ শোঁ শব্দে বইতে শুরু করেছে। হাওয়ার বেগে জানালা দরজা সব দুমদাম আওয়াজ করে খুলছে আর বন্ধ হচ্ছে। পল্টুর চোখ খুলে যায়। এসব কি হচ্ছে ভেবে চমকে ওঠে পল্টু। হঠাৎ মোমবাতির শিখা দমকা হাওয়ায় তপ করে নিভে যেতেই যেন এক সর্বগ্রাসী ঘন অন্ধকারে ভরে যায় চারিদিক। আর তখনই গুমোট অন্ধকারের ভিতর থেকে এক বিকট আওয়াজে কে যেন বলে ওঠে, আমাকে কেন ডাকলি? কেন ডাকলি তোরা? মোমবাতির কাছে বসে থাকা ছেলেটির মধ্যে যেন কোনো এক পৈশাচিক শক্তি ভর করেছে। তাকে হরেনরা দুজন মিলে ধরেও যেন সামলে রাখতে পারছে না। এত ক্ষমতা ওই ছোট ছেলেটার ভিতরে কিভাবে হতে পারে, তাই ভেবে তারা যেন হকচকিয়ে গিয়েছে। শাগনিক এসব দৃশ্য চাক্ষুষ করে এবার যেন খুব ভয় পেয়ে গেছে। সে ভেবেছিল আবার কিছু একটা মজা করবে, কিন্তু এই রকম কিছু হতে পারে কল্পনাও করেনি সে। সেই পৈশাচিক শক্তি যেন এক তীক্ষ্ণ যন্ত্রণা আর হিংসা ভরা দৃষ্টিতে শাগনিকের দিকে তাকিয়ে বলছে, তোদের কি ক্ষতি করেছিলাম? মেরে দিলি আমায় তুই, মেরে দিলি, মেরে দিলি। বলার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায় ছেলেটি। তখনই এক দমকা হাওয়া কোথা থেকে এসে ঘরের চারিদিকে যেন এক বরফ শীতল নিস্তব্ধতা তৈরি করে। শাগনিক চুপ করে বসে আছে। সে যেন ভয়ে পাথর হয়ে গেছে। হরেন সঙ্গে সঙ্গে জল ছেটা দেয় ছেলেটির মুখে চোখে। একটু পর জ্ঞান ফেরে ওর। ছেলেটির শরীরে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। হরেন বলে, বাবু, আপনারা বাড়ি যান। যা হলো ঠিক হলো না বাবু। পল্টুর মনও এতে সায় দেয়নি প্রথম থেকেই। যাই হোক, সে শাগনিককে নিয়ে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেয়। বাড়ি পৌঁছেই পল্টু প্রথমে দেবুর শোয়ার ঘরে যায়। গিয়ে দেখে দেবু ঘুমিয়ে আছে। কাছে যেতেই চমকে ওঠে পল্টু। দেখে তার চোখ দুটো বিস্ফারিত, নিঃশ্বাস বন্ধ হলে যেমন হয় ঠিক তেমন। শরীরটাও ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। দেবু আর নেই। বুঝতে বাকি থাকে না পল্টুর। শাগনিক ও ভাইয়ের এই অবস্থা দেখে ধপ করে মাটিতে বসে পড়ে। পল্টু শাগনিকের কাছে দৌড়ে যায়, কিন্তু এ কি? শাগনিকের গায়ে হাত দিতেই ওর শরীরটা অসাড়ভাবে মাটিতে লুটিয়ে পড়ে। শাগনিক! বলে চিৎকার করে ওঠে পল্টু। শাগনিক আর নেই। পল্টুর চোখ জলে ভরে যায়। এতক্ষণে পল্টুর চিৎকার শুনে শাগনিকের বাড়ির সবাই ছুটে আসে। তারাও এরকম অতর্কিত দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়।
তারপর শাগনিক আর দেবুর সমস্ত ক্রিয়াকর্ম শেষ হলে পল্টু তাদের পরিবারের থেকে বিদায় নিয়ে কলকাতা ফিরে আসে। পল্টু ফিরে এসে কেমন যেন বিমর্ষ হয়ে পড়ে। সেদিন রাত্রে একা একা ফ্ল্যাটের ব্যালকনিতে বসে বসে ভাবতে থাকে তার ভূত অন্বেষণের ইচ্ছা যে এত বড় পরিণতি ডেকে আনবে তার প্রিয় বন্ধু আর তার ভাইয়ের জীবনে, তা সে কোনোদিনও কল্পনাও করেনি। আর মনে মনে প্রতিজ্ঞা করে আর কোনোদিন ভূত সে খুঁজবে না। শুনছিলেন মিন্ময় চ্যাটার্জির লেখা ভূতান্বেষী। গল্পের সূত্রধার গোপাল চন্দ্র দাস, গল্পের কথক অনুষ্টুপ ঘোষ, পল্টু শালিনী দেবী ও তিতুনের চরিত্রে সুস্মিতা ঘোষ, শাগনিক হরেন ষষ্ঠীচরণ বাবু ও দেবদত্তের চরিত্রে চিরঞ্জিত হালদার, অগ্নিশ্বর চ্যাটার্জির চরিত্রে গোপাল চন্দ্র দাস, ভৌতিক মাধ্যম এর চরিত্রে আমাদের শিশুশিল্পী মৌবনী হালদার। ছবিতে পল্টু, দেবদত্ত ও শাগনিকের চরিত্রে পুলক দাস, অভিষেক পাল চৌধুরী ও কৃপা বিভব সাহা। গল্পে ফোলি আর্টিস্ট গোপাল চন্দ্র দাস, ক্যালিগ্রাফি রিম্পা ব্যাপারী, আলোকচিত্র শিল্পী, পর্ব এডিট ও পোস্টার ডিজাইন চিরঞ্জিত হালদার, পর্ব পরিচালনায় টিম রিওস। লেখক ও লেখকের পরিবারকে টিম রিওসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা নিয়ে এসেছি মিন্ময় চ্যাটার্জির লেখা সুধাময় বাবুর ভয়। গল্পটি আমরা নিয়েছি রিওস মিউজিকের ফেসবুক গ্রুপ থেকে। গল্পের প্রধান চরিত্রে সুধাময় চট্টোপাধ্যায় ও তান্ত্রিক, গল্প পাঠে সুস্মিতা, গল্পের সূত্রধর গোপাল। শুরু হচ্ছে আজকের গল্প সুধাময় বাবুর ভয়। বিকেলের গোধূলি আলো ধীরে ধীরে সন্ধ্যের পাতলা আধারে ভরে উঠতে লাগলো। কিছুক্ষণ পর সেই পাতলা আধার যেন নিমেষে গাঢ় অন্ধকারে পর্যবেসিত হয়ে এলো। চারিদিকটা কেমন যেন গুমোট হয়ে আছে, কোথাও কোনো বাতাসের লেশ মাত্র নেই। যেন একটা প্রচ্ছন্ন নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। জানলাটা খুলে বাইরের অন্ধকারের মধ্যেও আকাশের দিকে একবার তাকিয়ে দেখলেন সুধাময় বাবু। আকাশটা গাঢ় কালো মেঘে ছেয়ে গেছে, যেন বৃষ্টি নামলো বলে। সুধাময় বাবু ওরফে সুধাময় চট্টোপাধ্যায় সময়ের সঙ্গে সঙ্গে শরীরের প্রতিটা অঙ্গে বার্ধক্য তার থাবা বসালেও তার মনটাকে ছুঁতে পারেনি। বয়সের ভারে হয়তো তিনি এখন আগের মতো চলাফেরা করতে পারেন না ঠিকই, কিন্তু মনের জোরের কারণে শরীরের বার্ধক্যটাও যেন তার কাছে বারবার হার মেনে যায়। জীবনে অনেক ধরনের কাজ করেছেন তিনি। কাজের তাগিদে অনেকবার রাজ্যের বাইরেও বিভিন্ন প্রদেশেও ঘুরেছেন। তাই বয়সের সাথে সাথে তার সঞ্চিত অভিজ্ঞতাও নেহাত কম নয়। তিনি অবিবাহিত, তাই সংসারের জাতাকলে কোনোদিনই পড়তে হয়নি তাকে। তবে এখন একজন কাজের লোক আছে, তার নাম রামু। সেই সারাদিনের যাবতীয় কাজকর্ম করে দিয়ে যায়। সারাদিন সুধাময় বাবুর সাথে তিনি থাকলেও সন্ধ্যায় নিজের বাড়ি চলে যায় সে। তাই সন্ধ্যার পর মূলত একাকিত্বই ভরসা তার। তিনি জানলাটা খোলা রেখেই নিজের আরাম কেদারাটার দিকে বসার জন্য পা বাড়াতেই দরজায় যেন একটা
টোকা পড়ল খটখট শব্দে। সুধাময়বাবু ভাবলেন, এখন আবার কে এলো? আবার খটখট আওয়াজ হলো দরজার ওপার থেকে। এবার তিনি ধীর গলায় জিজ্ঞাসা করলেন, কে কে এসেছো? দরজার ওপার থেকে একটা বাচ্চা ছেলের কণ্ঠে ভেসে এলো, গল্প দাদু, আমি পল্টু গো, আমরা এসেছি। সুধাময় বাবু থরথরে গলায় বললেন, ও তোরা, দাঁড়া বাবা একটু, আমি খুলছি। বলেই ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। গল্প দাদু। আসলে সুধাময় বাবু পাড়ার ছোট্ট ছোট্ট ছেলেপুলেদের বিভিন্ন গল্প শোনান, তাই তারা ভালোবেসে তাকে গল্প দাদু বলেই ডাকে। দুই হাত দিয়ে দরজাটা খুলেই তিনি দেখলেন পল্টু দাঁড়িয়ে, সাথে আরও অনেকে এসেছে আজ। সুধাময় বাবু থরথরে কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই কি রে, আজ হঠাৎ সন্ধে নামার এত পরে এলি যে, কি ব্যাপার? পল্টু বলল, ব্যাপার কিছু নয় দাদু, আজ যে ভূত চতুর্দশী, তাই আজকের দিনে তোমার থেকে ভূতের গল্প না শুনলে কি করে হয়, তুমি বলো। পল্টুর কথা শুনে হো হো করে হেসে ওঠে সুধাময় বাবু। তারপর বললেন, ঠিকই তো বলেছিস, আজ ভূত চতুর্দশীতে ভূতের গল্প তো শোনাতেই হবে। বলেই তাদের সবাইকে ঘরে আসতে বলে ধীর পায়ে তিনি তার কেদারায় গিয়ে বসলেন। সবাই ঘরে প্রবেশ করলে তিনি বললেন, পল্টু, দরজাটা বন্ধ করে দিয়ে ওই দেওয়ালে ঠেস দিয়ে রাখা মাদুরটা পেতে বস, আর এই রান্নাঘর থেকে একটু মুড়ি তেল দিয়ে মাখিয়ে আন তুই, সবাই মিলে একটু মুড়ি খা। পল্টু দাদুর কথা মতো সব কাজ করে নিয়ে দাদুর চেয়ারের কাছে গিয়ে তার পায়ের নিচে বসে উৎসুক স্বরে বলে উঠল, গল্প দাদু, আজ কিন্তু অনেক বেশি ভয়ের একটা গল্প শুনবো। সুধাময় বাবু কেদারায় বসে তামাক টানছিলেন। পাইপটা মুখ থেকে সরিয়ে একটু কেশে নিয়ে বললেন, ভয়ের কিনা জানি না, তবে নিজে চাক্ষুষ করা একটা সত্যি ঘটনা আজ তোদের বলবো। ততক্ষণে মেঘের গুমোট ভাব কেটে বাইরে বৃষ্টি নেমেছে। পল্টু তাড়াতাড়ি উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিয়ে আবার যথাস্থানে এসে বসে পড়ল। সুধাময় বাবু শুরু করলেন, ঘটনাটা আজ থেকে প্রায় ৪৫ বছর পূর্বে। তখন আমি কলেজের লেখাপড়া সবে শেষ করে একটা স্কুলে পড়াতাম। তখনকার সময় কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল ভারতের এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, তাই বাইরের রাজ্য থেকেও অনেকে পড়াশোনার জন্য এই রাজ্যে আসতো। সেরকমই একজনের সাথে আমার বন্ধুত্ব হয় কলেজে পড়াকালীন। তার নাম সুরেশ বাঘেল। ছত্তিশগড়ের রাস্তার জেলার লুভা গ্রামে তার বাড়ি। কলেজে জীবন তখন শেষ, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। হঠাৎ একদিন একটা টেলিগ্রাম এলো আমার নামে। দেখলাম সুরেশ করেছে টেলিগ্রামটা। তাতে ইংরেজিতে যা লেখা ছিল তার মর্মার্থ হলো, সুধাময়, তুই একবার সময় করে আমাদের গ্রামে ঘুরে যা, তোর ভ্রমণের স্বাদও মিটবে, আর সেই সঙ্গে তোর সাথে অনেক দিন পর দেখাও হবে। তোর অপেক্ষায় রইলাম। আমার বরাবরই অ্যাডভেঞ্চার বা ভ্রমণের প্রতি একটা অমোঘ টান ছিল।
তাই সেরকম কোনো সুযোগ হলে আমি কোনোভাবেই তা হাতছাড়া করতাম না। এই কারণে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ঘুরেও বেরিয়েছি। যাই হোক, এইবার আসল কথায় আসি। টেলিগ্রাম পাওয়া মাত্রই সব গুছিয়ে নিয়ে 2 দিন পরেই রওনা দিলাম লুভার উদ্দেশ্যে। টিকিট কেটে ট্রেনে চড়ে বসলাম। প্রায় 1-2 পথ, তাই শুকনো খাবার কিছু নিয়েছিলাম ট্রেনে খাবো বলে। যেদিন পৌঁছবো সেদিন হলো আর এক বিপত্তি। ট্রেনের ইঞ্জিনে কি এক গোলযোগ হওয়ায় ট্রেন দাঁড়িয়ে পড়ল আমার গন্তব্য স্টেশন থেকে 15টা স্টেশন আগে। ইঞ্জিন ঠিক হতে প্রায় অনেকটা সময় লেগে যাওয়ায় যখন পৌঁছলাম তখন রাত প্রায় 9টা। তখন এত বিদ্যুৎ বাতির চল ছিল না। লণ্ঠন বা হ্যারিকেনই ছিল একমাত্র ভরসা। স্টেশনে নেমে দেখলাম চারিদিকটা ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। দূরে একটা লণ্ঠনের ক্ষীণ আলো চোখে আসছিল। কোথাও একটা জনপ্রাণীও নেই। এই জনবর্জিত প্রান্তরে টিকিট আর কেই বা দেখবে, এটা ভেবেই এগিয়ে যেতে লাগলাম। একটু এগিয়ে যেতেই পিছন থেকে বাজ খাই গলায় কে যেন বলে উঠল, भाई साहब, ओ भाई साहब, ओ भाई साहब, टिकट तो दिखाइए। জনমানবহীন স্টেশনে হঠাৎ এরকম গলা শুনে চমকে পিছন ফিরে তাকিয়ে দেখি আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে একটা লোক হাতের লণ্ঠন নিয়ে এগিয়ে আসছে আমার দিকে। লণ্ঠনের ক্ষীণ নীলাভ আলোয় দেখলাম লোকটির মুখ খোঁচা খোঁচা দাঁড়িতে ভরা, চোখে একটা মোটা কালো ফ্রেমের চশমা। চশমার একটা কাঁচের মধ্যিখানে একটা ফাটা দাগ। কাছে আসতে তাকে আরও স্পষ্টভাবে দেখতে পেলাম। লোকটিকে আমি নিজের টিকিট দেখাতেই তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, मैं यहाँ का स्टेशन मास्टर हूँ। आज ट्रेन देरी से आया है। आप कहाँ जाएंगे? আমি বললাম আমি লুভা যাব, আমার বন্ধুর বাড়ি। তিনি হিন্দি ভাষী হলেও হয়তো বাংলা বুঝতেন একটু আধটু। তাই আমার কাছে কথাটা শুনেই তিনি বিস্ময়ের সুরে বললেন, लूभा जाएंगे? আমি বললাম হ্যাঁ, আমার বন্ধুর বাড়ি, আমাকে নিমন্ত্রণ করেছে তাই যাচ্ছি। তিনি একটু চুপ থেকে বললেন, जाइए, जरूर जाइए, पर वहाँ जाना अभी ठीक नहीं है। फिर भी संभल के जाइएगा। বলেই তিনি লণ্ঠনটা নিয়ে আবার যেদিক থেকে এসেছিলেন সেদিকেই চলে গেলেন। লণ্ঠনের আলোটা সরতেই অন্ধকার যেন আবার আমাকে গ্রাস করল। আমি এবার ধীরে ধীরে ঘাসে ভরা নিচু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় এলাম। চারিদিকের নিস্তব্ধতা ভেদ করে কানে আসছে ঝিঁঝির ডাক। কোথাও কোনো বসতি নেই। একটু এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল একটা ছোট্ট কুঁড়ে ঘর। একটা আলোর অস্পষ্ট শিখা যেন বেরিয়ে আসছে আলতো করে খুলে রাখা জানালার ফাঁক দিয়ে। আলোর শিখা দেখে এইটুকু অনুমান করলাম নিশ্চয়ই ঘরটিতে মানুষ আছে। তাই আস্তে আস্তে এগিয়ে গেলাম ঘরটার দিকে। ভাবলাম অন্তত লুভা যাওয়ার রাস্তাটা তো জানা যাবে। ঘরটির কাছে গিয়ে দাঁড়ালাম। তালপাতার চাটাইয়ে গড়া দরজাটায় আস্তে করে টোকা দিতেই একটা পায়ের আওয়াজ পেলাম।
সাথে সাথেই দেখলাম একটা আলো যেন সেই আওয়াজের সাথে সাথেই দরজার দিকে এগিয়ে আসছে। আলোটা দরজার কাছে আসতেই মচমচ আওয়াজে দরজাটা খুলে গেল। দরজা খুলতেই দেখলাম সামনে একটা অশীতিপর বৃদ্ধ হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে। আমাকে দেখে তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, कौन है आप? इतनी रात में यहाँ क्या कर रहे हैं? আমি বললাম, আমি লোহা যাব বন্ধুর বাড়ি, ট্রেন দেরি করলো তাই রাত্রি হয়ে গেল। যদি আপনি আমাকে লুভা যাওয়ার রাস্তাটা কোন দিকে একটু বলেন খুব উপকার হয়। আমার বাংলায় কথা শুনে বৃদ্ধ বললেন, अब बंगाली है। लूभा का रास्ता वो जो सामने से चला गया वही है, पर मैं आपको एक बात बता देना चाहता हूँ, आप इतनी रात में वहाँ मत जाइए। বলেই দরজাটা আমার মুখের উপরেই বন্ধ করে দিলেন। আমি ওনার এরকম ব্যবহারে একটু বিরক্ত হলাম ঠিকই, কিন্তু ওনার আমাকে লোভা যেতে বারণ করা, আবার ওদিকে স্টেশন মাস্টারেরও আমাকে বারণ করা যেন আমার মনে একটা খটকার উদ্রেক করলো। আমি ভাবতে লাগলাম এমন কি ঘটনা জড়িয়ে আছে লোভা নিয়ে যে দুজনেই সেখানে যেতে বারণ করলো আমাকে। কিছু এমন থাকলে সুরেশ নিশ্চয়ই বলতো। যাই হোক, অগত্যা নিজের ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলাম বৃদ্ধের বলে দেওয়ার রাস্তা ধরেই। লোভা গ্রামটা কতটা দূরে সেটাও আমার অজানা, যদিও সুরেশের আমাকে স্টেশনে নিতে আসার কথা ছিল, কেন আসেনি তা বুঝতে পারলাম না। তাই একবার মনে হলো যদি রাত্রিটা কোনোভাবে থাকা যেত বৃদ্ধের বাড়িতে। পরক্ষণেই ভাবলাম তিনি যেভাবে মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন তাতে তার কাছে রাত্রিবাসের অনুরোধ করা বৃথাই হতো। এক ফালি চাঁদ আকাশ থেকে যেন সমগ্র পৃথিবীকে পর্যবেক্ষণ করছিল। আকাশে জ্বলজ্বল করতে থাকা নক্ষত্রগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কালো চাদরে কেউ চুমকি বসিয়ে দিয়েছে, আর সেই চুমকিগুলো চিকমিক করে জ্বলছে। চলতে চলতে অনেকটা পথ তখন অতিক্রম করে ফেলেছি। এখানকার জায়গাগুলোর বেশিরভাগই পাথুরে ভূমি, মাঝে মধ্যে দু একটা গাছ থাকলেও বেশিরভাগটাই ফাঁকা ধুধু প্রান্তর। আমাদের দেশের মতো ধান গমের থেকে জোয়ার বাজরা এসব ফসলের চাষই বেশি এখানে। হঠাৎ একটু দূরেই একটা প্রাসাদ প্রমাণ বড় অট্টালিকা নজরে এলো। এহেন মানব বর্জিত স্থানে এরকম একটা অট্টালিকা থাকতে পারে কল্পনাও করিনি আমি। একই ট্রেনে আসার ধকল, তার উপর এই রাত্রিতে এতটা পথ পদব্রজে এসে আমার শরীরে আর ক্ষমতা কিছু নিঃশেষ ছিল না। তাই আমি 7-5 না ভেবেই এগিয়ে গেলাম বাড়িটার দিকে। বাড়িটার যত কাছে যাচ্ছি ততই যেন তার প্রকাণ্ডতা বৃদ্ধি পাচ্ছে। যখন বাড়ির সামনে এসে দাঁড়ালাম দেখলাম একটা বিশাল লোহার দরজা যেন প্রহরীর মতো বাড়িতে প্রবেশের মুখে দণ্ডায়মান। দরজায় কড়া নাড়লাম, কোনো শব্দ পেলাম না কারো। ভাবলাম হয়তো কেউ থাকে না এখানে, তাও আরো কয়েকবার সজোরে কড়া নাড়ালাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম বাড়ির ভেতর থেকে একটা খটখট শব্দ, যেন কেউ খড়ম পরে হাঁটছে।
হাঁটার শব্দটা ক্রমশ বড় দরজাটার দিকে এগিয়ে আসতে লাগলো। সাথে আলোর একটা ক্ষীণ জ্যোতি দরজার নিচ দিয়ে আমার চোখে এসে পৌঁছলো। বুঝতে পারলাম কেউ এগিয়ে আসছে দরজাটার দিকে। একটু পরে দরজাটা একটা বিকট ক্যাঁচ শব্দ করে খুলে গেল। দেখলাম সামনে একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে। তার হাতে থাকা মোমবাতির আলোয় দেখলাম রক্তাভ লাল বসন। পরিহিত তার শরীর, মুখে অনেক দিনের না কাটা দাড়ির জঙ্গল, মাথার চুল যেন বহু দিনের অযত্নে জট পাকিয়ে গেছে। হাত ও মুখের কোঁচকানো চামড়া দেখে অনুমেয় বয়স প্রায় 90 হবে। আমাকে দেখে সেই বয়স্ক মানুষটি ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, कौन है आप? इतनी रात में यहाँ क्या चाहिए? আমি বললাম, আমি লোভা যাচ্ছিলাম, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে আর রাস্তাও ঠিক চিনি না। সারাদিনের ধকল, তার উপর হেঁটে এতটা পথ, বড়ই ক্লান্ত। তাই আজকের রাত্রিটা যদি এখানে একটু আশ্রয় পেতাম খুব ভালো হতো। বয়স্ক মানুষটি বললেন, बंगाली बाबू आছেন? ठीक है, आज रात हमारे यहाँ पर रह जाइए। বলেই তিনি আমাকে ভেতরে আপ্যায়ন করলেন। আমি ভেতরে প্রবেশ করতেই তিনি আবার সদর দরজাটা বন্ধ করে লণ্ঠন নিয়ে আমার আগে আগে হাঁটতে লাগলেন। আমি সেই বৃদ্ধকে অনুসরণ করে তার পেছন পেছন চলতে লাগলাম। সদর দরজাটা থেকে বাড়ির বারান্দায় পৌঁছতে একটা বড় পাথর বাঁধানো রাস্তা পেরোতে হয়, আর সেই রাস্তার চারিপাশের বড় উঠান, যেটি বহুদিনের অযত্নে শ্যাওলা ও ঘাস জঙ্গলের আবাসস্থল হয়ে উঠেছে। যেন সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব বিরাজ করছে চারদিকে। বারান্দায় উঠেই আমাকে সেই বৃদ্ধ বললেন, मेरे साथ ऊपर आइए। বলেই একটা পাথরে বাঁধানো উঁচু উঁচু সিঁড়ি নিয়ে আমার আগে আগে উঠতে লাগলেন তিনি। আমিও সেই একইভাবে তাকে অনুসরণ করে চলেছি। আর অন্ধকারের মধ্যে তার ওই লণ্ঠনটাই আলোর একমাত্র ভরসা। ওপরের বারান্দায় উঠে তিনি একটি ঘর খুলে আমাকে বললেন, आप आज रात इसी घर में रहिए। मैं आपके लिए कुछ खाने का बंदोबस्त करता हूँ। আমি আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমাকে থামিয়ে বললেন, मना मत कीजिए, आप इतनी दूर से आए हैं, कुछ खा लीजिए, जितना हो सके मैं लाता हूँ। বলেই লণ্ঠনটা নিয়ে আবার সেই সিঁড়ির অন্ধকারে হারিয়ে গেলেন। আমি ঘরটার মধ্যে ঢুকলাম। একটা গুমোট অন্ধকারে ভরা চারিদিক। একটু এগিয়েই একটা কিছু যেন পায়ে ঠেকলো। অন্ধকারের মধ্যেই হাতুড়ি দেখলাম একটা লণ্ঠন। আমার সাথে সিগারেট আর দেশলাই সবসময়ই থাকে। ধূমপাই মানুষ, ওই আর কি। নিজের পাঞ্জাবির পকেট থেকে দেশলাইটা বের করে লণ্ঠনটা জ্বালালাম। ততক্ষণে আমার পিছনে এসে হাজির হয়েছেন সেই বৃদ্ধ ভদ্রলোক। পিছনে ফিরে তাকাতেই দেখলাম একটা ছোট্ট থালায় করে বাজরার দুটো মোটা রুটি আর খানিকটা সবুজ রঙের কি যেন এক চাটনি নিয়ে তিনি দাঁড়িয়ে বললেন, रोटी खा लीजिए, ज्यादा कुछ नहीं कर सका। আমি বললাম, আরে না না, ঠিক আছে,
আপনি এত রাত্রে যে এইটুকু ব্যবস্থা করেছেন এটাই অনেক। বৃদ্ধের হাত থেকে থালাটা নিয়ে তার প্রদেয় খাদ্যের প্রতি সম্মান প্রদর্শনের জন্য রুটির একটা টুকরো মুখে পুরলাম। তিনি একটা ম্লান হাসি হেসে বললেন, आप सो जाइए। अगर रात में कुछ जरूरत हो तो मुझे बुलाना। বলেই আবার ধীর পায়ে চলে গেলেন। সত্যি বলতে যতই মুখে না করি, সারাদিনের পরিশ্রমের পর এই রুটি দুটো যেন অমৃত সমান লাগছিল আমার কাছে। খাদ্যের যে কি সুখ তা একমাত্র ক্ষুধার্তরাই বোঝে। যাই হোক, খাওয়া শেষ করে ঘরের কোণে রাখা একটা কুঁজো থেকে গ্লাসে জল গড়িয়ে ঢক ঢক করে খেয়ে নিলাম। আহা, যেন এক পরম প্রাপ্তি। ব্যাগপত্র একপাশে রেখে ঘরের দরজাটা বন্ধ করে জানালাটা খুলে দিলাম। চাঁদের ক্ষীণ আলো খোলা জানালা দিয়ে ঘরের মধ্যে আসছিল। লণ্ঠনের আলোটা নিভিয়ে মাটিতে পাতা মাদুরের ওপর শুয়ে পড়লাম। সারাদিনের পথশ্রমে শরীর এমনিতেই ক্লান্ত ছিল, তাই শোয়া মাত্রই দু চোখে ঘুম জড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছি ঠিক মনে নেই। হঠাৎ একটা বিকট শব্দে ঘুম ভেঙে গেল। চোখটা খুলতেই দেখলাম জানালাটা জোরে জোরে খুলছে আর বন্ধ হচ্ছে, সাথে শোঁ শোঁ শব্দে প্রচণ্ড বেগে হাওয়া বইছে বাইরে। সেই হাওয়ার ধাক্কাতেই জানালার হেন বিকট শব্দ। শরীরটা আমার তখনও বড় ক্লান্ত লাগছে, স্নায়ুগুলো ঝিমিয়ে আছে, উঠতে ইচ্ছা করছিল না। তবুও কোনো রকমে উঠে জানলাটা বন্ধ করে দিলাম। অন্ধকারের মধ্যে থেকে সেটা যেন ধীরে ধীরে আমার চোখেও সয়ে গিয়েছিল, তাই লণ্ঠন জ্বালাতেও আর ইচ্ছে হলো না। পকেট থেকে সিগারেটটা বের করে ধরালাম। একটা সুখ টান দিতেই মাথাটা একটু ছাড়ল। ভাবলাম বন্ধুর বাড়ি যেতে গিয়ে হেন রাত্রিবাসের অভিজ্ঞতা কল্পনাও করিনি। যাই হোক, সিগারেটটা শেষ করে আবার শুতে যাব, ঠিক তখনই কানে এলো আরও একটা শব্দ। শব্দটা ক্ষীণ হলেও রাত্রের নিস্তব্ধতায় তা খুব স্পষ্টভাবেই শুনতে পেলাম। যেন পুরনো কোনো লোহার দরজা খোলার শব্দ, যেন বহু দিন সেটা কেউ খোলেনি। মনের মধ্যে একটা সন্দেহ জেগে উঠল, এত রাত্রে কে দরজা খুলছে? মাদুর থেকে উঠে দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখি মুষলধারে বৃষ্টি নেমেছে। সাথে সাথেই হাওয়ার প্রচণ্ড বেগ ঝড়ে রূপান্তরিত হয়েছে। ততক্ষণে ঝড়ের ঝাপটায় বারান্দায় ছিটে আসা বৃষ্টির জলে পা পিছলে মুখ থুবড়ে পড়ে গেলাম। মনে হচ্ছে যেন বুকের পাঁজরটা ভেঙেই গেল। আস্তে আস্তে দু হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালাম। বুকটায় বড্ড লেগেছে। উঠতে গিয়ে কানে এলো আরও একটা শব্দ, যেন কেউ ভিড় করে কিছু বলছে। আমি ধীরে ধীরে পা টিপে টিপে পাথরে উঁচু সিঁড়িগুলো দিয়ে নিচে নামতে লাগলাম। নিচে নেমে দেখলাম বারান্দাটা বৃষ্টির জলে পুরো ভিজে গেছে। এমন সময় বিকট আওয়াজে কড়কড় শব্দে বাজ পড়ল। আমি শব্দটার উৎস অনুসন্ধান করতে করতে বারান্দাটার উল্টো দিকে যেতে লাগলাম। এই দিকটা ঝড়ের উল্টো দিক, তাই এদিকে ঝড় ও বৃষ্টির দাপটটা একটু কম। আমি চলতে চলতে একটা বৃহৎ বাক্স সদৃশ বস্তু দেখে থমকে দাঁড়ালাম।
বিড়বিড় শব্দটাও ততক্ষণে থেমে গেছে। বাক্সটা বৃহৎ আকারের, আর তার উপরে ঢাকনাটা খোলা। কাছে এগিয়ে যেতেই বুঝতে পারলাম সেটা পুরোপুরি লৌহ নির্মিত। বুঝতে অসুবিধা হলো না যে আমি ঘর থেকে লোহার দরজা খোলার যে শব্দটা পেয়েছিলাম সেটা এই বাক্সের ঢাকনা খোলারই ছিল। খোলা জায়গাটা দিয়ে আলোর একটা ক্ষীণ জ্যোতি বাইরে আসছিল। একবার মনে হলো এই বাক্সের ভেতর থেকে আলো কিভাবে আসছে? তাহলে এই বাক্সের মধ্য দিয়ে কি অন্য কোনো গুপ্ত রাস্তা আছে? সেই বৃদ্ধ লোকটিকেও কোথাও দেখলাম না, হয়তো ঘুমোচ্ছেন। কিন্তু এই বাড়িতে আমি যখন এসেছিলাম তখন তো উনাকে ছাড়া আর কাউকে দেখিনি। তাহলে এই আলোর জ্যোতির উৎস কি? কেউ কি তাহলে কোনো অসৎ উদ্দেশ্য এই ঝড় বাদলের রাত্রে ওই বৃদ্ধের অসহায়তার সুযোগ নিয়ে কিছু চুরি করতে এসেছে? মনের মধ্যে হেন নানা রকম প্রশ্ন উকি দিতে থাকলো। আমি এবার ধীরে ধীরে বাক্সের উপরে উঠে দেখলাম সেই একই রকম পাথুরে সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আমি এবার ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলাম। কয়েকটা সিঁড়ি নামার পরই থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে যা দেখলাম তা ভাষায় অবর্ণনীয়। দেখলাম লাল রক্তবসন পরিহিত এক ব্যক্তি হোমাগ্নির সম্মুখে বসে আছে, আর ঘন ঘন সেই আগুনে কিসের যেন এক আহুতি দিচ্ছে। সেই রক্তবসন পরিহিত ব্যক্তিটি এবার যেন কি একটা বিড়বিড় করে বলতে লাগলেন। উচ্চারণ আর শব্দশৈলীর সাজুজ্যে এটুকু অনুমান করলাম যে তিনি কোনো মন্ত্র পাঠ করছেন, কিন্তু সেটি আমাদের বৈদিক মন্ত্রাদির অনুরূপ নয়। আমি নিজে ব্রাহ্মণ, তাই পূজাচার্যের মন্ত্র সম্পর্কে আমি অবগত, কিন্তু তার উচ্চারিত মন্ত্রে বৈদিকতার কোনো ছোঁয়া নেই। বরং তিনি যেন কোনো এক নিষিদ্ধ মন্ত্রোচ্চারণের মাধ্যমে কাউকে জাগাতে চাইছেন। পর মুহূর্তেই হোমাগ্নিতে আহুতি দিতে সেই প্রজ্বলিত অগ্নিশিখার আলোকে তার সামনে থাকা মূর্তিটা আমার চোখের সামনে স্পষ্ট ফুটে উঠল। কি বিভৎস সেই মূর্তি, কি অপ্রাকৃতিক তার রূপ! মূর্তি চাক্ষুষ করা মাত্রই আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি দেখলাম আমার থেকে অনতি দূরে দাঁড়িয়ে থাকা সেই মূর্তির মাথায় একটা কাঁটার মুকুট, সাথে চোখ দুটো থেকে যেন এক রক্তাভ লাল আভা ঝরে পড়ছে। দ্রাংষ্টাকরাল মুখের মধ্যিখান দিয়ে বহু যুগের লালসায় লালায়িত জিহ্বা লকলকে হয়ে বাইরে বেরিয়ে আসছে। আর সেই অপ্রাকৃতিক মূর্তির সামনে বসে অগ্নিতে মুহুর্মুহু আহুতি দিয়ে যাচ্ছে সেই ব্যক্তিটি। এই দৃশ্য চাক্ষুষ করে আমি নিশ্চল পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলাম। এভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মূর্তির সামনে বসে থাকা ব্যক্তিটির অকস্মাৎ চিৎকারে আমার হোশ ফিরল। সে উঠে দাঁড়াতেই আমি দেখতে পেলাম ওই রক্তাভ বসন পরিহিত ব্যক্তি আর কেউ নয়, সেই বৃদ্ধ। বুকের ভিতর ছেদ করে উঠল সেই মুহূর্তে। সেই বৃদ্ধ তো হাত তুলে মূর্তির উদ্দেশ্যে জয়ধ্বনি দিতে লাগলো। আমি সিঁড়ি দিয়ে এবার একটু উপরের দিকে উঠে অন্ধকারের মধ্যে লুকিয়ে পড়ে সেখান থেকে বিস্ময়ের সাথে আমার সামনে ঘটে চলা দৃশ্য দেখতে থাকলাম।
জয়ধ্বনি দেওয়া শেষ হলে সেই বৃদ্ধ একটা বড় পাত্র সদৃশ কিছু বস্তু নিজের হাতে তুলে নিয়ে মূর্তির উদ্দেশ্যে বলল, বলেই মূর্তির পাশে দেওয়ালে থাকা একটা ছোট্ট দরজা খুলে লণ্ঠন হাতে সেদিকে চলে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে এতক্ষণ সবটা লক্ষ্য করছিলাম। বৃদ্ধের ওই দরজা দিয়ে যাওয়া মাত্রই আমার মনের কৌতূহলটাও যেন দ্বিগুণ বেড়ে গেল। বুকের পাঁজরের ব্যথাটাও যেন উধাও হয়ে গেছে ততক্ষণে। হয়তোবা চোখের সামনে ঘটে চলা অনভিপ্রেত ঘটনায় আমার ব্যথার কথাটা মনেই ছিল না। যাই হোক, আমি এবার ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। বৃদ্ধ যে দরজাটা দিয়ে গেল সেদিকে যেতে গিয়ে একবার থমকে দাঁড়ালাম। হোমের আগুন তখনও জ্বলছে, আর সেই শিখায় এবার আরো কাছে থেকে চাক্ষুষ করলাম সেই মূর্তিটিকে। দেখা মাত্রই যেন আমার সারা শরীর বরফের ন্যায় কঠিন হয়ে গেল। চোখটাকে মূর্তির দিক থেকে দ্রুত ফিরিয়ে নিয়ে আমি খুব সন্তর্পণে ওই দরজাটার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম সরু পথটা দিয়ে। যাবার পথটা যেমন সংকীর্ণ তেমনি গাছের শিকড় আর মাকড়সার জালে ভরা। মুখের মধ্যে ক্রমাগত সেই শিকড় আর জালের আঘাত আসতে থাকলো। আমি হাত দিয়ে কোনো রকমে সেই বাধাগুলো সরিয়ে এগিয়ে যেতে থাকলাম। অনেকটা পথ এগোবার পর একটা ধকধক শব্দে আমি দাঁড়িয়ে পড়লাম। মনে হচ্ছিল আমার পায়ের নিচের মাটি যেন কাঁপছে, আর এই কম্পন অনেকটা ঠিক হৃৎপিণ্ড কম্পনের মতো। আমি যেন কারো হৃৎপিণ্ডের ওপর দাঁড়িয়ে আছি। আমার মানসিক অবস্থা তখন ঠিক কীরকম ছিল আমি ভাষায় হয়তো বোঝাতে অক্ষম। ঠিক তখনই আমার চোখে এলো সেই লণ্ঠনের ক্ষীণ। আমি সেই আলোর দিকে এগিয়ে চললাম বশীভূতের মতো। একটু এগিয়ে দেখলাম সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তার এক হাতে লণ্ঠন আর এক হাতে সাদা রঙের কি যেন এক বস্তু। সেটা যে ঠিক কি তা আমি বুঝতে পারলাম না। একটু ভালো করে লক্ষ্য করতেই আমার বুকের রক্ত শুকিয়ে এলো। দেখলাম সেই বৃদ্ধ যেখানে দাঁড়িয়ে আছে সেই সম্পূর্ণ স্থানটির চারিদিকের দেওয়াল চাপ চাপ টাটকা রক্তের দ্বারা আবৃত। তার সাথে গাছের শিকড়গুলির ঘন সন্নিবেশনের ফলে তা যেন মানব দেহের শিরা উপশিরার ন্যায় রূপ নিয়েছে। আর সেই দেওয়ালের স্থানে স্থানে যেন বহু মানব হৃৎপিণ্ড দেহহীনভাবে ক্রমাগত ধক ধক শব্দে স্পন্দিত হয়ে চলেছে। আমি আর সহ্য করতে পারছিলাম না এই দৃশ্য, কিন্তু আমি যে পালিয়ে আসবো সে ক্ষমতাও আমার নেই। আমার পা দুটো যেন আমার ইচ্ছার বিরুদ্ধে লোহার মতো কঠিন হয়ে গেছে। আমার চোখের সামনের পর যা ঘটল তার ব্যাখ্যা আমি কোনোদিনও পাইনি। আমি দেখলাম সেই বৃদ্ধ জোরে জোরে কোনো এক নিষিদ্ধ অপ্রাকৃতিক সত্তাকে আহ্বান করে চলেছে। এভাবে কিছুক্ষণ করার পর হঠাৎ সে চুপ করে গেল। কিছুক্ষণ বাদে সেই বৃদ্ধ ফ্যাঁস ফ্যাঁসে গলায় ডেকে উঠে বলল, বলা মাত্রই এক অমানসিক হুঙ্কার করে অন্ধকার থেকে কি যেন এক অতি মানবিক জীব বেরোয়। আর আসা মাত্রই সেই বৃদ্ধ তার হাতে সাদা বস্তুটা ওই জীবের দিকে ছুঁড়ে দিল। সেই জীবটি ক্ষুধার্তের মতো ওই বস্তুটার উপর ঝাঁপিয়ে পড়ে সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। বস্তুটিকে ধরা মাত্রই সেই জীবের হাত থেকে অনেকগুলি স্বর্ণ মুদ্রা পড়ে এলো।
মুদ্রাগুলি দেখা মাত্র বৃদ্ধের চোখ যেন অকৃত্রিম লালসায় চকচক করে উঠল। সে বৃদ্ধ তখন সেগুলিকে তাড়াতাড়ি করে কুড়োতে লাগলো। খাওয়া শেষ করেই সেই অতিমানবিক জীব আমার দিকে তাকাতেই আমার গলা দিয়ে অস্ফুট এক ভয়ার্ত আর্তনাদ বেরিয়ে পড়ল। সেই বৃদ্ধ তখন আমার দিকে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বলে উঠল, तुम यहाँ क्या कर रहे हो? क्यों आए हो तुम यहाँ? আমি থতমত খেয়ে পালাবার উপক্রম করতেই দেখলাম সেই জীব অতর্কিতেই ওই বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়ল। আর মুহূর্তে আর্তনাদ করে উঠল সেই বৃদ্ধ। তার হাত থেকে সব মুদ্রা পড়ে গেল। সেই অমানসিক জীবের দাঁত আর নখের আঘাতে সেই বৃদ্ধের সারাটা শরীর ঝলসে গেল নিমেষে। আমি এবার প্রাণপণে ছুটতে লাগলাম সেই সংকীর্ণ অন্ধকারাচ্ছন্ন পথ দিয়ে। কোন দিকে যাব, কিভাবে যাব, আমার মাথায় তখন কিছুই আসছিল না। শুধু ভাবছিলাম আমাকে পালাতেই হবে, না হলে আমি বাঁচব না। দৌড়তে দৌড়তে আমি গিয়ে পড়লাম বাড়িতে প্রবেশের সেই পাথর বাঁধানো রাস্তাটার উপর। বুকের মধ্যে তখন যেন কেউ আমার হাতুড়ি পিটিয়ে চলেছে। আমি একটু থেমে নিঃশ্বাস নিতে লাগলাম। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড যেন এক্ষুনি বুকের পাঁজর চামড়া ভেদ করে বাইরে পড়বে। আমি একটু স্থিতিশীল হয়ে বাড়ি থেকে বেরোবার উদ্দেশ্যে সদর দরজার দিকে এগোতে যাব। এমন সময় পিছন থেকে সেই চেনা ফ্যাঁস ফ্যাঁসের স্বরে কে যেন কাতরভাবে বলে উঠল, শব্দটা শুনে তাকাতেই যা দেখলাম তাতে আমার স্নায়ুগুলো যেন অসাড় হয়ে গেল। দেখলাম সেই বৃদ্ধ, যার সারা শরীর তক্তকে পোড়া ঘায়ে পরিপূর্ণ, চোখ দুটি পুরো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। সে তার পোড়া হাতে কয়েকটা স্বর্ণ মুদ্রা নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলছে, আমি এই দৃশ্য দেখে রুদ্ধশ্বাসে দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে রাস্তার পাশে পড়ে থাকা পাথরে হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আমি আমার চোখ দুটো খোলার চেষ্টা করলাম। ধীরে ধীরে তাকাতেই একটা তীব্র আলোর ছটা চোখে এসে লাগলো। পরক্ষণেই চোখটা বন্ধ করে নিয়ে আবার ধীরে ধীরে খোলার চেষ্টা করলাম। চোখ খুলে দেখি পাশের জানালা দিয়ে তীব্র সূর্যের আলো আমার চোখে এসে পড়েছে। সারা রাত্রি ঘন অন্ধকারে থেকে হঠাৎ সূর্যের আলো যেন সহ্য হচ্ছিল না আমার চোখে। ধীরে ধীরে চারিদিকে তাকিয়ে দেখলাম আমি একটা ঘরে শুয়ে আছি, কিন্তু এটা যে কোথায় তা বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর একটা স্বর কানে এলো। কাটা ভাঙা বাংলায় কে যেন বলে উঠল, তুই 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 ঠিক আছিস তো বন্ধু? সেদিকে তাকাতেই দেখলাম সুরেশ দাঁড়িয়ে। আমি ওকে দেখা মাত্রই নিজের হাতে ভর দিয়ে শরীরটাকে বিছানা থেকে তোলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সুরেশ আমার কাছে এসে আমাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে বলল, উঠ মাত শুয়ে থাক। আমি শুয়ে পড়ে কথা বলতে গিয়ে দেখলাম আমার গলা দিয়ে যেন স্বরই বেরোচ্ছে না। একটু গলাটা ঝেড়ে নিয়ে কষ্ট করে বললাম, আমি এখানে এলাম কিভাবে? সুরেশ বলল, मैं सुबह निकला स्टेशन जाने के लिए। थोड़ा दूर जाने के बाद कुछ लोग देखलाम एक जगह जोटला করে দাঁড়িয়ে আছে। पास जाते ही मैंने देखा कि तू पड़ा हुआ है। उसी वक्त तुझको उठा लाया वहाँ से। আমি বললাম, কাল নিতে গেলি না কেন আমাকে? সুরেশ বলল, अरे गया था, पर जब ट्रेन आने का समय निकला गया तब स्टेशन मास्टर को पूछा तो उसने कहा कि ट्रेन आज आने में देर है।
मैंने सोचा कि आज अगर ट्रेन आया तो तू स्टेशन में ही रह जाएगा शायद, इसीलिए लौट आया था। आज सुबह ही तुझे लेने के लिए निकला था, अभी तू पड़ा हुआ मिला मुझे। নিজের কথাটা শেষ করেই সে সন্দিগ্ধভাবে আমাকে প্রশ্ন করলো। अच्छा, कल रात क्या हुआ था? আমি এবার তাকে কাল রাত্রে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সবিস্তারে বললাম। সব শুনে সে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকার পর আমাকে যা বলল তার বাংলাটা এরকম। তুই যে পথ দিয়ে এসেছিস সেই পথ দিয়ে সন্ধ্যের পর সেভাবে কেউ যাতায়াত করে না। আর তুই যে বাড়িটার কথা বললি সেটা বহুদিনের পরিত্যক্ত, কেউ থাকে না সেখানে। তবে আমরা শুনেছি বহুদিন আগে সেখানে নাকি এক কাপালিক থাকতো। কোনো মন্দির সেখানে নেই, তবুও সে প্রতি রাত্রে তার গোপন কোনো কক্ষে কী যেন এক নিষিদ্ধ দেবতার উপাসনা করত। চরিত্রগতভাবে প্রচণ্ড লোভী ছিল সে। নিজের উপাসনার কারণে একসময় বহু মানুষকে নরবলি দিয়ে তাদের বুকের হৃৎপিণ্ড সে বের করে সেই দেবতার পায়ে উৎসর্গ করে। শোনা যায় কোনো এক অজানা জীবের আক্রমণে তার নাকি মৃত্যু হয়। এই ঘটনার অনেক বছর পর হঠাৎ একদিন কিছু বাইরের ছেলে আমাদের গ্রামে ঘুরতে আসে, তাদের কোনো আত্মীয়র বাড়ি। তারাই একদিন রাত্রে সেখানে যায় কাউকে না বলে। পরের দিন অবধি তারা না ফেরায় তাদের আত্মীয়ের বাড়ির লোক গ্রামবাসীদের নিয়ে তাদের খুঁজতে বেরোয়। ওই বাড়ির ভেতর তাদের পড়ে থাকতে দেখে। তাদের সবার শরীর আগুনে পুড়লে যেমন হয়, যেমন চামড়া ঝলসে যায়, তেমনভাবেই ঝলসে গেছিল। আর তাদের প্রত্যেকের হাতে ছিল একটি করে স্বর্ণমুদ্রা। সবটা শুনে কালকে রাত্রে সব ঘটনা আমার চোখের সামনে জ্বলজ্বল করে উঠল। মনে মনে ভাবলাম, আমি কাল যা চাক্ষুষ করেছি তা হয়তো এই জীবদ্দশায় আমার পক্ষে ভোলা সম্ভব নয়। আর ওই স্বর্ণমুদ্রা হাতে নিলে আমার পরিণতিও যে একই হতো সেটা বুঝতেও অসুবিধা হলো না। লালসা যে কখন নিজের অজান্তেই নিজের জীবনে অভিশাপ হয়ে ওঠে তার প্রত্যক্ষ দ্রষ্টা আমি নিজে। তাই নিজেই সত্যি কথা ও নির্লোভ চরিত্রের প্রতি নিজেরই গর্ব হলো একবার। তারপর আমি মনে মনে নিজের প্রাণ ফিরে পাওয়ার জন্য পরম পিতা পরমেশ্বরকে ভক্তি ভরে প্রণাম জানালাম। শুনছিলেন মিন্ময় চ্যাটার্জির লেখা সুধাময় বাবুর ভয়। গল্পের সূত্রধর গোপাল চন্দ্র দাস, গল্পের কথক ও পল্টু চরিত্রে সুস্মিতা ঘোষ, সুধাময় বাবুর চরিত্রে অনুষ্টুপ ঘোষ, স্টেশন মাস্টার ও সুরেশের চরিত্রে গোপাল চন্দ্র দাস, তান্ত্রিকের চরিত্রে চিরঞ্জিত হালদার ও গোপাল চন্দ্র দাস, বৃদ্ধের চরিত্রে নবাগত সায়ন কর্মকার, গল্পে ফলি আর্টিস্ট গোপাল চন্দ্র দাস, পর্ব এডিট ও পোস্টার ডিজাইন চিরঞ্জিত হালদার, পর্ব পরিচালনায় টিম রিওজ, লেখক ও লেখকের পরিবারকে টিম রিওজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।